ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের ইতিহাসে প্রভাতী তারা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়, তাহলে ওই একই সৌরমণ্ডলে অন্যতম এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন তাঁরই সমসাময়িক, তাঁরই স্নেহধন্য সুযোগ্য ছাত্র পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। 1831 খ্রিস্টাব্দের 4 জুলাই পান্ডুয়ার সন্নিকটে ইলছোবা গ্রামে তাঁর জন্ম। গ্রামের পাঠশালা থেকে শিক্ষা শুরু করে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জোরে তিনি পৌঁছে যান কলকাতা সংস্কৃত কলেজে। তাঁর পাণ্ডিত্য তাঁকে উত্তীর্ণ করে ন্যায়রত্ন উপাধিতে। হুগলি জেলার প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম ইলছোবা, এই গ্রামেই ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিল ঊনবিংশ শতাব্দীর সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক তথা প্রখ্যাত গ্রন্থকার, বাংলা ভাষা ও সাহিত্যের সর্বপ্রথম ইতিহাস রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। পণ্ডিত রামগতি ন্যায়রত্ন তার চণ্ডী কাব্যগ্রন্থে নিজ পরিচয় দিয়েছেন এই রূপে: হুগলির সন্নিহিত ইলছোবা গ্রাম, তাহে নিবসিত বিপ্র রামগতি নাম। বিপ্রকুল চূড়ামণি হলধরাত্মজ, অপ্সরা অপ্সরা দেবী যৌ গর্ভজ। অর্থাৎ এখান থেকেই পিতা হলধর চূড়ামণি, মাতা অপ্সরা দেবী গর্ভ হইতে এখান থেকেই ভূমিষ্ঠ হন পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। তিনি এখানে গ্রামেরই পাঠশালায় বাল্যকালে শিক্ষালাভ করে উচ্চতর বিদ্যালাভের অভিলাষে তিনি পাড়ি দেন সংস্কৃত কলেজে। মাত্র 13 বছরে সংস্কৃত কলেজে তিনি ভর্তি হন এবং দীর্ঘ 11 বছর সেখানে অধ্যয়ন করে ন্যায়রত্ন উপাধি প্রাপ্ত হন। আর এই ন্যায়রত্ন উপাধি যার কাছ থেকে প্রাপ্ত হন তিনি হলেন বঙ্গীয় সাহিত্যাকাশের সর্বাপেক্ষা উজ্জ্বল প্রদায়ী নক্ষত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। বিদ্যাসাগর মহাশয় চেয়েছিলেন রামগতি সংস্কৃত শিক্ষার ন্যায় ইংরাজি শিক্ষায় পারদর্শী হয়ে উঠুক। সেই কারণে তিনি গভর্নমেন্টে 2 বছরের জন্যে রামগতিক বিদ্যাদানে অর্থাৎ ইংরাজি বিদ্যাদানের তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় রামগতির পারিবারিক দারিদ্রতার জন্যে রামগতি শিক্ষা কার্যে প্রবেশ করে এবং বিদ্যাসাগরের মত অবলম্বন করে, বিদ্যাসাগরের পথকে পাথেয় করে তিনি শিক্ষকতা কার্যেই প্রবেশ করেন। পেশায় ছিলেন তিনি একজন শিক্ষক, এক কথায় আদর্শ শিক্ষক। হুগলির নর্মাল স্কুলে তার শিক্ষকতা জীবন শুরু, তারপর বর্ধমানের পাকুড়ডি গুরু ট্রেনিং স্কুল ও বহরমপুর কলেজের সংস্কৃতের অধ্যাপক হন এবং শেষে তিনি পুনরায় হুগলি নর্মাল স্কুলের প্রধান শিক্ষক হন। 1856 খ্রিস্টাব্দে তিনি হুগলির নর্মাল স্কুলে দ্বিতীয় শিক্ষক পদে নিযুক্ত হন। তখন হুগলি নর্মাল স্কুলে সদ্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই বিদ্যালয়ে শিক্ষাগত চাকুরির জন্যে অনেক উচ্চ উপাধিধারীরাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়োজিত হয়েছিলেন। রামগতি ন্যায়রত্ন সেই সব প্রতিযোগিতা পরীক্ষায় অপর সকলকে পরাজিত বা পরাস্ত করে তিনি ওই দ্বিতীয় শিক্ষক পদে আসীন হন এবং প্রধান শিক্ষক পদের ছিলেন বঙ্গীয় সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র ভূদেব মুখোপাধ্যায়। রামগতি ন্যায়রত্নের ওইখান থেকেই শুরু হয় তার কর্মজীবন। এখানে আসার মাত্রই তিনি প্রথম দিকে তো তিনি ভূদেব মুখোপাধ্যায়ের বাড়িতেই থাকতেন এবং ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তিনি হুগলি নর্মাল বিদ্যালয়ে তিনি যাতায়াত করতেন। কেন ভূদেব মুখোপাধ্যায়ের সাথে প্রথম থেকেই যে সৌহার্দ্য জন্মেছিল রামগতি ন্যায়রত্নের সাথে, এক বড় আত্মীয়তা সূত্রেই আবদ্ধ হয়েছিলেন এবং এখান থেকেই তিনি হুগলি নর্মাল স্কুলের কার্য সম্পাদন করতেন। পরবর্তীকালে ভূদেব মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি এই চুঁচুড়ার এই বড়বাজার মোগলটুলি সংলগ্ন এলাকায় তিনি একটি বসত বাড়ি ক্রয় করলেন। এইটা ভূদেব মুখোপাধ্যায়ের অনুরোধেই করলেন এবং এখান থেকেই তিনি পরবর্তী তার কর্মজীবন শুরু হলো। হুগলি নর্মাল স্কুলে থাকাকালীন অবস্থায় এখানে বসেই রামগতি ন্যায়রত্ন ইতিমধ্যে তিনি বঙ্গ সাহিত্যাকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত হতে লাগলেন, কারণ তার পূর্বেই বহরমপুর বিদ্যালয় বা বহরমপুর কলেজে থাকাকালীন অবস্থায়
তিনি তার অমূল্য সম্পদ যেটা বাংলা সাহিত্যে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব, তিনি সেটা রচনা করে রীতিমতন বঙ্গীয় সাহিত্য আকাশে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে প্রতীয়মান হয়েছে। তারপরে এখানে থাকাকালীন অবস্থায় রামগতি ন্যায়রত্ন যে সকল সাহিত্য কীর্তি বা যে সকল সাহিত্য রচনা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য, ভূদেববাবু মহাবীর চরিত পাঠতে খুব আনন্দ লাভ করতেন। তাই জন্যে রামগতি ন্যায়রত্ন ভূদেববাবুর জন্যই বিশেষত রামচরিত তিনি অনুবাদ করলেন, মহাবীর চরিত পাঠেরই অনুবাদ করলেন রামচরিত, এবং সেটি তিনি উৎসর্গ করলেন ভূদেব মুখোপাধ্যায় মহাশয়কে। অবশ্য রামগতি ন্যায়রত্ন 1879 খ্রিস্টাব্দে হুগলি নর্মাল স্কুলে শিক্ষকতা কার্যে আসার আগে থেকেই কিন্তু চুঁচুড়ার সাথে তার একটা আত্মিক যোগাযোগ ছিল, এবং অবশ্যই সেটা ছিল ভূদেববাবু এবং হুগলি নর্মাল বিদ্যালয়। কারণ রামগতি ন্যায়রত্ন যখন কর্মজীবনে প্রবেশ করছে তখন কিন্তু হুগলি নর্মাল স্কুলের দ্বিতীয় শিক্ষক পদে নিযুক্ত হয়ে তিনি এই কার্যে প্রবেশ করছে, এবং এখানে তিনি দীর্ঘদিন ধরে ভূদেববাবু সেই সময় হুগলি নর্মাল স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন এবং রামগতি ন্যায়রত্ন ছিলেন দ্বিতীয় শিক্ষক, এবং সেই সময় পাঠ্যোপযোগী সকল পুস্তক সেরকম ছিল না। তাই জন্যে ভূদেববাবু এবং বিদ্যাসাগর মহাশয়ের অনুরোধেই রামগতি ন্যায়রত্ন এবং ভূদেব মুখোপাধ্যায় সম্মিলিতভাবে তিনি ছাত্রদের পাঠ্যোপযোগী পুস্তক রচনায় প্রবৃত্ত হন। চুঁচুড়ার সাথে রামগতি ন্যায়রত্নের মানে বহু আগে থাকতেই তার সম্পর্ক জড়িয়ে উঠেছিল। পরবর্তীকালে আবার যখন হুগলি নর্মাল স্কুলে আসলেন তখন তিনি এখানে স্বাভাবিকভাবেই বাড়ি ক্রয় করলেন এবং এখানেই স্থায়ীভাবে অবশ্যই ইলছবায় তিনি যেতেন, কিন্তু শেষ লগ্নে অর্থাৎ রামগতি ন্যায়রত্নের জীবনদ্বীপের শেষ অবস্থাতে তিনি অতিবাহিত করেছে এই চুঁচুড়ার বসতবাটিতে। এখানে বসেই তিনি নিজ গ্রাম সম্পর্কে একটি উপন্যাস রচনা করলেন ইলছবা, যেটিতে সমালোচনা পর্বে এডুকেশন গেজেটে ভূদেব মুখোপাধ্যায় ব্যক্ত করেছেন, যিনি বস্তুতত্ত্ববিদ, ইতিবৃত্ত লেখক, বৈয়াকরণ, নাট্যকার, কাদম্বরীর ন্যায় উপন্যাসের রচয়িতা, তিনি যে একটা ইংরাজি ধরনের নোবেল লিখিবেন এ কিছু তাহার পক্ষে দুরূহ নয়। তো এরকম একটা সম্ভাষণে ভূষিত হয়েছে তৎকালীন যুগে শিক্ষা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ কর্তা ভূদেব মুখোপাধ্যায়ের কাছ থেকে, সিআই খেতাব ভূষিত ভূদেব মুখোপাধ্যায়ের কাছ থেকে। এইটা একটা রামগতি ন্যায়রত্নের জীবনে একটা অমূল পাওনা। এখানে বসে তিনি ইলছবা রচনা করেছেন। এছাড়াও এখানে তিনি একটা মাপ কাব্যের একটা বঙ্গানুবাদ করছিলেন, সেটি সম্ভবত প্রকাশিত হয়নি বা আমরা এটা পাইনি কোথাও, কিন্তু মাপ কাব্যেও তিনি প্রকাশ করার জন্য বা তিনি রচনায় প্রবৃত্ত হয়েছিলেন আমাদের এই চুঁচুড়া বাড়িতে। পণ্ডিত রামগতি ন্যায়রত্ন এই বসত বাড়িতে অবস্থানকালে ইংরাজির 1894-এর 9 অক্টোবর এবং বাংলার 1301 বঙ্গাব্দে 24শে আশ্বিন ইয়োলাক পরিত্যাগ করে পরলোক প্রাপ্ত হন। সেই সময় এডুকেশন গেজেটে এবং তৎকালীন যুগে বিভিন্ন পত্রিকায় রামগতির মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছিল, এই বলেই যে বাংলা মায়ের বাংলা সাহিত্য জগতের এক কৃতি সন্তানকে হারালো। রামগতি ন্যায়রত্ন যেরকম পাঠ্যপুস্তক রচনা করেছেন ঠিক সেরকমই বিভিন্ন ধরনের গ্রন্থ প্রণয়নেও তিনি প্রচেষ্ট হয়েছিলেন। যেমন আমরা দেখতে পাই তিনি প্রথমেই কিন্তু ইতিহাসমূলক গ্রন্থ অর্থাৎ কলিকাতার প্রাচীন দুর্গ এবং অন্ধকূপ হত্যার ইতিহাস, এই বইটি কলিকাতার ইতিহাসের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। পূর্বেই বলেছি যে বস্তু বিচারটা হলো তৎকালীন পদার্থ বিজ্ঞানের ওপর সেরকমভাবে কোনো রকম পাঠ্যপুস্তক ছিল না। প্রথম রামগতি ন্যায়রত্ন বাংলা ভাষায় পদার্থ বিজ্ঞানের ওপর এই বস্তু বিচার নামক বইটি প্রণয়ন করেন এবং আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালে পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত হয়েছিল এই বস্তু বিচার বইটি। এইটা একাধিক সংস্করণ হয়েছে, শুধু তাই নয়, এটি বিহার সমূহ বিভিন্ন প্রদেশের বিদ্যালয়ে এই অনুবাদিত হয়ে হিন্দিতে অনুবাদিত হয়েছে। বস্তু বিচার ছাড়াও কথামালা, বোধোদয়, নীতিপথ, বাংলা ব্যাকরণ, সর্বোপরি আমার বৈঠকি একটা দৃষ্টান্তমূলক গল্প তিনি সেই সময় রচনা করেছিলেন, গোষ্ঠী কথা, সেটি রচনা করেছিলেন তিনি। বাংলার ইতিহাস সেই সময় এরকম একটি সামগ্রিক
যে বাংলার ইতিহাস সেরকম কোনো প্রামাণিক বই ছিল না, কিন্তু রামগতি ন্যায়রত্ন বাংলার ইতিহাসের প্রথম ভাগটাই রচনা করেছিলেন। আমি পূর্বেই বলেছি যেরকম যে প্রথমে দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রথম ভাগের পরবর্তী যে দ্বিতীয় ভাগটা কিন্তু প্রথমেই রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, কিন্তু তিনি রচনা করে দেখলেন যে এরও একটা আদি ভাগ আছে এবং সেটি তিনি রচনা করতে পারেননি এবং আক্ষেপ করেছেন। তিনি তখন তার সুযোগ্য শিষ্য বা ছাত্র পণ্ডিত রামগতি ন্যায়রত্নর ওপর সেই ভার ন্যস্ত করলেন। তিনি রামগতি ন্যায়রত্নকে আদেশ দিলেন যে তুমি এর আদি ভাগটা প্রণয়ন কর। রামগতি ন্যায়রত্ন সেই শিক্ষা গুরুর আদেশে তিনি বাংলার ইতিহাসে প্রথম ভাগ রচনায় ব্রতী হন এবং তিনি প্রথম ভাগ রচনা করলেন। পরবর্তী অর্থাৎ তৃতীয় ভাগটা রচনা করলেন আমাদের সম্মাননীয় ভূদেব মুখোপাধ্যায়। তাই ভূদেব, রামগতি এবং বিদ্যাসাগর এই তিনজনার যে সম্মিলিত যে ইতিহাস গ্রন্থ সেটি বাংলার ইতিহাসে আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। আমরা দেখেছি, আমি একটি লেখাতে দেখেছি, যখন নেতাজি সুভাষচন্দ্র বোস বিদেশে রয়েছে বাইরের মাটিতে, তখন তিনি বাংলা থেকে কতগুলো বই তিনি চেয়ে পাঠান, তার মধ্যে এই বাংলা রামগতি ন্যায়রত্নের যে প্রণীত ইতিহাস তার কথা উল্লেখিত রয়েছে। এছাড়াও তিনি শিশুপাঠ নামক বই রচনা করেছেন, তিনি রমাবতী, তার মধ্যে এই উপন্যাস। আমরা দেখেছি যে দুর্গেশর নন্দিনীকে আমরা প্রথম উপন্যাস হিসেবে আখ্যায়িত করি। দুর্গেশর নন্দিনী 1865 খ্রিস্টাব্দে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন, কিন্তু তার পূর্বেও একটি উপন্যাস আমরা দেখছি প্রণয়ন করেছেন, যদিও বা সেটা আখ্যায়িকা হিসেবে রামগতি ন্যায়রত্ন ব্যক্ত করেছেন, কিন্তু সেটা উপন্যাস ধর্মী একটি পুস্তক। সেই উপন্যাসটা আমরা বলতে চাই এই বিষয়ে যারা সাহিত্য সমালোচক রয়েছে, যারা সাহিত্যানুরাগী রয়েছে, তারা যাতে একটু বিশ্লেষণ করে দেখতে পারে যে হয়তো রমাবতী প্রথম উপন্যাস পুস্তক হতে পারে, উপন্যাস গ্রন্থ হতে পারে। সুতরাং রামগতি ন্যায়রত্ন এই উপন্যাসের ধারাতেও দেখা যাচ্ছে তিনি অন্যতম প্রথম পথিকৃৎ। যেমন বাংলা ভাষা ও সাহিত্যের সন্ধানেও পথিকৃৎ, পদার্থ বিজ্ঞানের ওপর বই রচনাতেও পথিকৃৎ, বা ইতিহাস, কলকাতার ইতিহাস সম্বন্ধীয় রচনায় পথিকৃৎ, ঠিক সেরকমভাবে এই উপন্যাসিক হিসাবেও কিন্তু আমরা রামগতি ন্যায়রত্নকে দেখতে পাই। রামগতি ন্যায়রত্ন তার দীর্ঘ ব্যস্ততম কর্মজীবনে শুধুমাত্র পাঠ্যপুস্তক বা গ্রন্থ রচনায় মাত্র মনোনিবেশ করেনি, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পথকে অনুসরণ করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পথকে পাথেয় করে ভূদেব মুখোপাধ্যায়ের সাহায্য লাভের পর তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি যেমন বিদ্যালয় স্থাপন, এই ইলছোবা মণ্ডলাই বিদ্যালয় স্থাপন সহ এখানকার আমাদের ইলছোবা গ্রামে চিকিৎসালয় স্থাপন, ডাকঘর স্থাপন সহ এই যে দীর্ঘ রাস্তা ইলছোবা থেকে খন্নান পর্যন্ত যাচ্ছে, সেই দীর্ঘ রাস্তাও তৈরি করেছিলেন। শুধু তাই নয়, তিনি দীর্ঘ 14 বছর বহরমপুরে রাজকীয় কলেজ, কৃষ্ণনাথ কলেজ বা বহরমপুর কলেজে সংস্কৃতের অধ্যাপক ছিলেন। সেখানে অবস্থানকালে তিনি সেখানে রেল লাইনের সম্প্রসারণ, অর্থাৎ তিনি বহরমপুর পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণে বিভিন্ন পত্র বিনিময় ঘটিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে থেকে। সুতরাং দেখা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় যেভাবে সমাজ সংস্কার হিসেবে পরিগণিত হতেন, রামগতি ন্যায়রত্ন ঠিক সেরকমভাবে তারই পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন সামাজিক কার্যকর্মের মধ্য দিয়ে তিনি সমাজসেবার কাজে নিযুক্ত হয়েছিলেন। এটা রামগতি ন্যায়রত্নের এক অনন্য দৃষ্টান্ত, এবং এর থেকে বোঝা যায় যে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কতটাই ভালোবাসতেন, কতটাই গুরুস্থানীয় ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করতেন। কেন বিদ্যাসাগর আর রামগতি ন্যায়রত্ন যেন একে অপরের সাথে পরিপূরক, সেই কারণেই তো ঈশ্বরচন্দ্রের ভাবশিষ্যও বলা যেতে পারে রামগতি ন্যায়রত্নকেও। এই ইলছোবা গ্রামে পণ্ডিত রামগতি ন্যায়রত্নের বসত বাড়িতেই তিনি দ্বীপ্রাহ্রিক আহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং প্রসন্ন কুমার সর্বাধিকারী মহাশয়। এটা একটা গৌরবের বিষয়। এই বিদ্যালয় আজকে ১৫০ বৎসর বেশি অতিক্রান্ত হয়ে গেছে। এই বিদ্যালয় আজও হুগলি জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে পরিগণিত হয়ে আসছে। রামগতি ন্যায়রত্নের অপ্রকাশিত দিনপঞ্জিতে একাধিক পৃষ্ঠায় এই হুগলি ইলছোবার গ্রামের কথা বিস্তারিতভাবে লেখা আছে। এখানে
ডাকঘর স্থাপন থেকে, এখানে চিকিৎসালয় স্থাপন থেকে, এমনকি তৎকালীন সময়ে যাতে পানীয় জল খেতে না অসুবিধা হয় গ্রামবাসীদের জন্যে, তার জন্যে তিনি কৃষ্ণকূপও এখানে একটি কাটিয়েছিলেন এবং পানীয় জলের যাতে এখানকার গ্রামবাসীরা পায় তারও প্রচেষ্টা করেছিলেন। আর এই যে ইলছোবা থেকে খুন্নান পর্যন্ত যে সুদীর্ঘ রাস্তা, সেই রাস্তার জন্যে রামগতি ন্যায়রত্ন দীর্ঘদিন ধরে আমাদের হুগলি জেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তিনি বারংবার পত্তালাপ করে, বারংবার বিভিন্ন কর্মাধিকারীদের সাথে দেখা করেন এবং রাস্তার জন্য তিনি প্রার্থনা করেন। পরিশেষে এই রাস্তা তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয়, এই রাস্তা আজকে 150 বছরের অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু রামগতি ন্যায়রত্নের নামে একটি স্মৃতিফলকও স্থাপিত হলো না। এইটা আমাদের কাছে দুঃখ লাগে।